গেমিং কমিউনিটি তো বটেই, পুরো পিসি ইন্ডাস্ট্রিটা একটা ক্রাইসিস মোমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে বলতে পারেন। শুরুটা হয়েছিল র্যামের প্রাইস বাড়ার মাধ্যমে, এরপরে একে একে বেড়েছে এসএসডি আর গ্রাফিক্স কার্ডের দামও। এর থেকেও ভয়ানক তথ্য হচ্ছে যে এই প্রাইস হাইক নাকি চলতে থাকবে 2026 সালের পুরাটা জুড়েই। এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যে পিসি বিল্ড করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আপনারা সবাই জানেন এটার মূল কারণ কি, সেটা হচ্ছে এআই। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এআই এর মার্কেট নিয়ে, এআই মার্কেটের গ্রোথ কতটুকু সেটা নিয়ে, এআই মার্কেটে কতটুকু ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা নিয়ে, এবং এই মার্কেটে কারেন্সির ফ্লো কিরকম, এই মার্কেটের প্রফিট কিরকম, কোন কোন কোম্পানি এগুলোতে ইনভেস্ট করছে, কোন কোন দেশে কিরকম ইনভেস্টমেন্ট হচ্ছে, এগুলো নিয়ে থাকবে আজকের ভিডিও। এরপরে দ্বিতীয় অংশে আলোচনা করা হবে পিসি মার্কেট নিয়ে। গত কয়েক মাসে কিভাবে দামটা বাড়লো, প্রতিটা কম্পোনেন্টের দাম আগে কিরকম ছিল, কি হারে বৃদ্ধি পেয়েছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো ভিডিওর দ্বিতীয় অংশে। পিসি মার্কেটে কোনো কম্পোনেন্টের দাম বেড়ে যাওয়া কিন্তু নতুন কিছু নয়। আমরা আগেও দেখতে পেয়েছি কোনো না কোনো কোর কম্পোনেন্টের দাম অনেক বেড়ে গিয়েছে। 2016-17 সালের দিকে আমরা দেখেছি যে ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর কারণে গ্রাফিক্স কার্ডের দাম অনেক বৃদ্ধি পেয়েছিল। আবার কোভিডের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে গ্রাফিক্স কার্ডের দাম অনেক বৃদ্ধি পেয়েছিল। কিন্তু তারপরে এবারের সিচুয়েশনটা কিছুটা আলাদা। কারণটা হচ্ছে যে গ্রাফিক্স কার্ড কোনো কোর কম্পোনেন্ট নয়, এটা ছাড়াও পিসি বিল্ড করা যায়। এবং এটাই হয়েছিল যে দেখা গিয়েছিল যে পুরা ওয়ার্ল্ড জুড়েই কিন্তু পিসি বিল্ড কম বেশি হয়েছে ওই সময়গুলোতে। আর যাদের প্রয়োজন হয়েছিল তারা তো গ্রাফিক্স কার্ড কিনেছেনই। 2017-18 সালের দিকে ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর জন্য প্রায় 1.5-2 বছর আকাশ ছুঁয়েছিল গ্রাফিক্স কার্ডের দাম। সেই সময় শুধু ক্রিপ্টোকারেন্সি মাইনাররাই 30 মিলিয়ন ইউনিট গ্রাফিক্স কার্ড কিনেছিল, যার মূল্য ছিল প্রায় $776 মিলিয়ন। 2020-22 সালে ক্রিপ্টো মাইনিং প্লাস কোভিডের জন্য প্রোডাকশন অফ থাকায় গ্রাফিক্স কার্ডের প্রাইস কিরকম বৃদ্ধি পেয়েছিল তার একটি গ্লিমস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেপ্টেম্বর 2021-এর এই 3D সেন্টারের গ্রাফটিতে দেখা যাচ্ছে যে AMD ও এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডগুলো MSRP থেকে 70-80% পর্যন্ত বেশি প্রাইসে বিক্রি হচ্ছিল। অনেকেরই মনে থাকতে পারে যে অনেকেই RTX 3060 কিনেছিল 70,000 টাকা দিয়ে, বাট এবারের সিচুয়েশনটা এজন্য আলাদা যে এবার দামটা বৃদ্ধি পেয়েছে র্যামের। র্যাম ছাড়া পিসি বিল্ড করা সম্ভবই নয়। তার উপরে একই সাথে দাম বেড়েছে SSD-রও। এবার জানা যাক এআই এর সাথে কি সম্পর্ক এই পরিস্থিতির। পিসি কম্পোনেন্টের দাম কেন বৃদ্ধি পেল, স্পেশালি র্যামের দাম বৃদ্ধি পাওয়ার সাথে এআই এর সম্পর্ক কি, এ নিয়ে আপনারা ইতিমধ্যে অনেক স্টোরিজ, অনেক আর্টিকেলস, অনেক রিলস দেখে ফেলেছেন। সুতরাং আমরা খুব বেশি লম্বা আলোচনায় যাব না। লং স্টোরি শর্ট করে বললে, বিশ্বজুড়ে এআই এর এক্সপ্যানশন হচ্ছে। ছোট বড় টেক নন টেক সব কোম্পানি এআই ভিত্তিক সলিউশনের দিকে যাচ্ছে। এর জন্য প্রচুর পরিমাণে এআই পিসি, এআই সার্ভার বানানোর প্রয়োজন হচ্ছে। আর এই সমস্ত এআই পিসি ও সার্ভারে প্রচুর পরিমাণে মেমোরির প্রয়োজন হচ্ছে। এই মেমোরিগুলো আমাদের পিসিতে ব্যবহৃত ডিডিআর মেমোরি না, বরং হাই ব্যান্ডউইথ মেমোরি বা HBM। অন্যদিকে মেমোরির কোর চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই পৃথিবীতে আছেই হাতে গোনা অল্প কিছু। স্যামসাং, SK হাইনিক্স ও মাইক্রন, এই কোম্পানিগুলো অত্যাধিক চাহিদা ও HBM এর প্রফিট ডিডিআর এর তুলনায় অনেক বেশি হয়। তাদের প্রোডাকশন লাইনের সম্পূর্ণটাই বরাদ্দ করে ফেলছে HBM এর জন্য। এর ফলে ডিডিআর মেমোরির উৎপাদন ও সাপ্লাই প্রায় বন্ধ হওয়ার পথে, ফলে দামও বাড়ছে। সাপ্লাই বন্ধ, এক্সিস্টিং যে র্যাম আছে সেটা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা এবং নতুন করে আর র্যাম না আসার যে ভয়টা, এটা থেকে কোম্পানিগুলো মূলত দামটা বাড়িয়ে দিয়েছে। এর ফলে রিটেলারদেরও বেশি দামে র্যাম কিনতে হচ্ছে এবং দিন শেষে আমাদের কনজিউমারদেরও অনেক বেশি দামে র্যাম কিনতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে এখানে কি কোনো সিন্ডিকেট চলছে? উত্তরটা হলো সিন্ডিকেট না বলে এখানে ব্যাপারটা বলা উচিত অধিক লাভের আশা এবং স্বার্থপরতা। এই গুটি কয়েক কোম্পানিগুলো নিজেদের স্বার্থে এবং অধিক লাভের আশায় নিজেদের পুরো মনোযোগটাই দিয়ে দিচ্ছে HBM মেমোরি ম্যানুফ্যাকচারিং এ। দিন শেষে আমাদের র্যাম কিনতে হচ্ছে আগের দামের 2 থেকে 3 গুণ বেশি। আলটিমেটলি আমরা যে ব্র্যান্ডগুলো র্যাম কিনি তারাই মেমোরির চিপ পাচ্ছে না, এজন্যই তাদেরও দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। একই কথা সম্পূর্ণরূপে SSD-র জন্য প্রযোজ্য। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু টাকার অঙ্ক নিয়ে কথা বলবো, যেমন কোম্পানিগুলো এআই এর উপর কতটুকু ইনভেস্টমেন্ট করছে, দেশগুলো কতটুকু ইনভেস্টমেন্ট করছে, তাদের গ্রোথ কেমন, এই ইন্ডাস্ট্রিতে প্রফিট কেমন হচ্ছে গত 2 বছরে, ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রিগুলোর ইকোনমিক পার্সপেক্টিভে এই টাকার অঙ্কগুলো কত বড় সেটা জানার জন্য আমাদের আগে জানতে হবে যে এই টাইপের কান্ট্রিগুলোতে ইকোনমিক ফ্লো আসলে কিরকম। এর জন্য আমাদের এই টাইপের দেশগুলোর কিছু ইকোনমিক স্ট্যাটস জানা দরকার। বাংলাদেশের কথাই বলা যাক, চলুন আমরা জেনে নিই বাংলাদেশের পপুলার কিছু ইনফ্রাস্ট্রাকচারের জন্য খরচ হয়ে
হয়েছিল কিরকম? পদ্মা সেতু তৈরিতে খরচ হয়েছিল 30,000 কোটি টাকার আশেপাশে, যা মোটামুটি $2.5 বিলিয়ন আশেপাশে। একটু পরে আপনি যে ফিগারগুলো শুনবেন তাতে এটি আপনার কাছে মাত্রই মনে হবে। মেট্রো রেলের সম্ভাব্য খরচ 2 লাখ কোটি টাকা, যা ডলারে আসে 16 থেকে 17 বিলিয়ন মতো। কর্ণফুলী টানেল তৈরিতে ব্যয় হয়েছিল $900 মিলিয়ন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার গিফট সিটি বানাতে খরচ হয়েছিল $20 বিলিয়ন। দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে বানাতে খরচ হয়েছে $13 বিলিয়ন। আর একটু অন্যরকম ভাবেও যদি আমরা দেখতে চাই, আমরা কিছু কান্ট্রির জিডিপির যে পরিমাণটা সেটা দেখে আসতে পারি। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি $462 বিলিয়ন। সিঙ্গাপুর ও মালয়েশিয়ার জিডিপিও মোটামুটি এই রেঞ্জেই আছে। অস্ট্রিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সাউথ আফ্রিকা বা ভিয়েতনামের মতো দেশগুলো এই 400 থেকে 500 বিলিয়ন ডলারের রেঞ্জের জিডিপির অধিকারী। তবে উইকিপিডিয়ার জিডিপির লিস্টে এমন অনেক দেশ আছে, ইনফ্যাক্ট 100+ দেশ আছে যেগুলোর জিডিপির পরিমাণ 100 বিলিয়নের নিচে। IMF এর জিডিপি লিস্টে 21টি দেশ আছে যাদের জিডিপির রেঞ্জ শুরু $1 ট্রিলিয়ন থেকে। তবে এআই এর মার্কেট যেভাবে এগুচ্ছে তাতে এই মার্কেটের ট্রানজাকশন আগামী দশকে অনায়াসে এই তালিকায় নাম লেখাবে তা বলার অপেক্ষা রাখে না। এবার আমরা রিসেন্ট টাইমে এআই ইনভেস্টমেন্টের কিছু ডাটা জেনে নেব। জনপ্রিয় ফিনান্সিয়াল ওয়েবসাইট স্টকস মোটা দাগে 2 ধরনের কোম্পানির তুলনা করেছে। প্রথম ধরনের কোম্পানিগুলো মূলত এআই ইনফ্রাস্ট্রাকচারের মাথা বা প্রাণ বলা যায়, অর্থাৎ এগুলো মূলত টেক কোম্পানি, সেমিকন্ডাক্টর, চিপ, ডাটা সেন্টার, বিগ ডাটা, ক্লাউড কম্পিউটিং এর সাথে সংযুক্ত কোম্পানি, যারা মোটামুটি ইন্টারনেট ঘাটেন। এআই এর প্রভাব বিস্তারে ভূমিকা রাখা শীর্ষ 10 কোম্পানির মধ্যে অনেকগুলোকেই আপনারা চিনতে পারবেন বলে আশা করা যায়। মাইক্রন, টিএসএমসি, এনভিডিয়া, AMD, অ্যাপেল, মাইক্রোসফট, মোটামুটি চেনা পরিচিত সবাই এখানে আছে। ব্র্যান্ডের সংখ্যায় একক ডমিনেন্স দেখতে পাওয়া যাচ্ছে আমেরিকার, কারণ এই লিস্টের 7টা বা 70% কোম্পানি US বেসড। চলুন জেনে নেওয়া যাক রিসেন্ট টাইমে এআই এর অ্যাডপশন রেট কতটা বেড়েছে। ফাউন্ডার্স ফোরাম গ্রুপ বা FFCO এর প্রতিবেদনে প্রতি 5 অর্গানাইজেশনের 4টি কোনো না কোনোভাবে এআই নির্ভর। বিজনেসগুলোর 35% সম্পূর্ণভাবে এআই ডিপ্লয় করে ফেলেছে, 42% নিয়মিতভাবে এআই নিয়ে এক্সপেরিমেন্ট ও পাইলট টেস্টিং চালাচ্ছে। অ্যাডপশন রেটে সবার উপরেই আছে আমেরিকা, তারপরেই UK, জার্মানি, চায়না ও ইন্ডিয়া। কোন কোন ডিপার্টমেন্টে এআই এর অ্যাপ্লিকেশন কতটুকু, চলুন এটা দেখে নেওয়া যাক। ডিপার্টমেন্ট ভিত্তিক অ্যানালাইসিসে গেলে দেখা যাচ্ছে যে মার্কেটিংয়ে 52% ফার্ম এআই এর সাহায্য নেয়। কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে সংখ্যাটা 48%। অপারেশন, প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ও ফাইন্যান্স, রিস্কের মতো ব্যাপারগুলোতে এই সংখ্যাটা 25 থেকে 35%। চলুন জেনে নেওয়া যাক কোন টাইপের এআই কতটুকু কোন কোন ফিল্ডে ইউজ হচ্ছে। বিভিন্ন টাইপের এআই এর মধ্যে হেলথ কেয়ার এআই, রিটেল এআই, অটোনোমাস ভেহিকেল, ফিনান্সিয়াল সার্ভিস এআই এর 2025 সালের মার্কেট ভ্যালু সর্বনিম্ন 9 বিলিয়ন থেকে সর্বোচ্চ 25 বিলিয়নের মধ্যে, কিন্তু 2030 সাল নাগাদ এগুলো সর্বনিম্ন 125 বিলিয়ন থেকে সর্বোচ্চ 390 বিলিয়ন পর্যন্ত যাবে। এ সময় ইয়ার বাই ইয়ার গ্রোথ 52% থেকে 66% পর্যন্ত দেখা যেতে পারে। বড় বড় কোম্পানিগুলো কি টাইপের ইনভেস্টমেন্ট পেয়েছে, রিসেন্ট টাইমে তাদের গ্রোথ কতটুকু, এআই এর বুমটা আসলে কত বেশি, চলুন দেখে নেওয়া যাক। এই সেগমেন্টে আমরা মূলত পপুলার কিছু এআই কোম্পানির ইনভেস্টমেন্ট, গ্রোথ এবং প্রফিট নিয়ে আলোচনা করব। ওপেন এআই 300 বিলিয়নের ভ্যালুয়েশনে 40 বিলিয়নের ইনভেস্টমেন্ট পেয়েছে সফটব্যাংক থেকে। এটা তো ছিল মার্চের ঘটনা, ডিসেম্বরে এসে সফটব্যাংক আরো অতিরিক্ত 25 বিলিয়নের ইনভেস্টমেন্টের কথা জানিয়েছে। ওপেন এআই এর কোফাউন্ডারের স্টার্টআপ সেফ সুপার ইন্টেলিজেন্সের 32 বিলিয়নের ভ্যালুয়েশনে 2 বিলিয়ন রাইজ করেছে। ওপেন এআই এর রাইভাল অ্যান্থ্রোপিকও কম যায় না। আইকনিক ক্যাপিটাল, ফিডেলিটি অ্যান্ড দ্য কাতার ইনভেস্টমেন্টের মতো কোম্পানির থেকে তারা 183 বিলিয়নের ইভ্যালুয়েশনে 16.5 বিলিয়ন রাইজ করেছে। এছাড়াও সফটব্যাংক, ওপেন এআই, ওরাকলের জয়েন্ট ভেঞ্চার স্টারগেটের সর্বমোট ইনভেস্টমেন্ট মোটামুটি $500 বিলিয়ন আশেপাশে। এটি মূলত ইউএসএ ডাটা সেন্টার, পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ক্লাউড ক্যাপাসিটি বিল্ড করার প্রজেক্ট। মেটা 72 বিলিয়ন ইনভেস্ট করেছে নিউ ডাটা সেন্টার, এআই ট্রেনিং সেন্টার, এনার্জি অ্যান্ড কুলিং সিস্টেম বানানোর জন্য। আইডিসি বা ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের মতে 2029 সালের মধ্যে এআই এর মার্কেটের টোটাল ইনভেস্টমেন্ট $800 বিলিয়ন কাছাকাছি যাবে। 2025 সালের দ্বিতীয় কোয়ার্টারে ইয়ার বাই ইয়ার হিসাবে অর্গানাইজেশনগুলোর এআই সেক্টরে ইনভেস্টমেন্ট 166% বেড়েছে। সার্ভারের হিসাবে এটা গত বছর অর্থাৎ 2024 সালের তুলনায় 174% বেশি। অ্যাক্সেলারেটর যুক্ত সার্ভারের ক্ষেত্রে অর্থাৎ জিপিইউ সার্ভারের এই হার আবার 92%।
গ্রোথ রেট আবার 207%-এর থেকেও বেশি। আইডিসির মতে 2029 সাল নাগাদ এআই সার্ভার ইনফ্রাস্ট্রাকচারের ভ্যালু $700 বিলিয়ন ক্রস করবে। গোল্ডম্যান স্যাকস রিসার্চের মতে 2026 সালের শেষ ভাগে এস্টিমেটেড ইনভেস্টমেন্ট হতে পারে 527 বিলিয়ন, যেটা 2025 সালে 394 বিলিয়ন ও 2024 সালে ছিল 237 বিলিয়ন। দেখতেই পাচ্ছেন এআই এর ডমিনেন্স স্পষ্ট। এআই ভার্সেস নন এআই এর গ্রাফে এআই এর ইনভেস্টমেন্ট রেট অনেক বেশি। দেশগুলোর মধ্যে ইনভেস্টমেন্টের কম্প্যারিজনে সবসময়ই ইউএস এগিয়ে আছে। সবগুলো এআই এর মধ্যে বিশাল ব্যবধানে এগিয়ে আছে ওপেন এআই। 4 বছরের ব্যবধানে এআই এর ফান্ডিং নন এআই এর সমানে এসে ঠেকেছে। এআই এর এত শত সব গ্রোথ, এত ইনভেস্টমেন্ট, এত সার্ভারের পরিমাণ বৃদ্ধি, এত ইনফ্রাস্ট্রাকচারের বৃদ্ধি, এর মানে কি আসলে? ঘুরে ফিরে সেগুলো একটা জিনিসের দিকে ইঙ্গিত করে, সেটা হচ্ছে মোর সিলিকন, মোর চিপস, মোর জিপিইউ অ্যান্ড মোর মেমোরি। নিজেদের কোম্পানিগুলো খুলতে হলেও প্রচুর পরিমাণে চিপস অ্যান্ড জিপিইউস লাগছে। আবার ওপেন এআই বা অন্যান্য এআই কোম্পানিগুলোকে শক্তিশালী করার অর্থ হলো সেগুলোর সক্ষমতা বৃদ্ধি করা, অপারেশন পাওয়ার বৃদ্ধি করা, অর্থাৎ এক কথায় এআই এর জন্য আরো বেশি পিসি সার্ভার ডেভেলপ করা। একটু খেয়াল করলেই বোঝা যায় যে এই চেনগুলো শেষ হচ্ছে এনভিডিয়া অথবা টিএসএমসিতে গিয়ে, যেটার মানে হচ্ছে মোর চিপস, মোর মেমোরিজ। আমরা প্রায় বলে থাকি যে পৃথিবীর সমস্ত সম্পদ বেশ কয়েকটা মানুষের হাতেই কুক্ষিগত। এদের অনেকের নামই আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, অনেককে আমরা আইডল হিসাবে মানি। মার্ক জুকারবার্গ, বিল গেটস, জেফ বেজোস, এদের নাম আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। ব্লুমবার্গের করা এই তালিকাটায় বর্তমানের 20 জন বিলিয়নিয়ারের নাম দেখা যাচ্ছে। এই চার্টের টপে থাকা বেশ কয়েকজন এআই এর ইনভেস্টমেন্ট, এআই এর বুম, এই ওয়ার্ল্ডে নতুন বিপ্লবের সরাসরি জড়িত। ল্যারি পেজ, সার্জেই ব্রিনের অ্যালফাবেট, এলন মাস্কের XAI, টেসলা, ল্যারি এলিসনের ওরাকল ও মাইকেল ডেলের ডেল টেকনোলজিস এআই ইন্ডাস্ট্রি লিড করছে। এর বাইরেও আমরা বিল গেটসের নাম জানি, যিনি সরাসরি যুক্ত না থাকলেও তার কোম্পানি মাইক্রোসফট এআই ইনভেস্টমেন্টের সাথে, এআই ওয়ার্ল্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একই সাথে বলতে হয় মার্ক জুকারবার্গের কথাও। আর আরেকজনের নাম তো আমরা সবাই জানি, জেনসেন হুয়াং, সিইও অফ এনভিডিয়া। এ তো গেল বড় বড় কোম্পানিগুলোর কথা। এবার আমরা জানবো কোন কোন দেশ বেশি পরিমাণে এআইতে ইনভেস্ট করছে। 2013 থেকে 24 সালের একটি ডাটা আমরা পাচ্ছি ভিজুয়াল ক্যাপিটালিস্ট থেকে। চায়না ও আমেরিকার সর্বমোট বিনিয়োগ প্রায় 600 বিলিয়ন। বাকি দেশগুলোর বিনিয়োগের রেঞ্জ 1 থেকে 20 বিলিয়ন ডলারের আশেপাশে। কোন কোন দেশে নতুন এআই কোম্পানি চালু হওয়ার হার কতটুকু সেটা আপনারা এই ছবিটি থেকে দেখতে পাচ্ছেন। এআই এর গ্রোথ, এই ওয়ার্ল্ডটার বেড়ে ওঠা, এআই ইনভেস্টমেন্ট বেড়ে যাওয়া, এই সব কিছুর ফলে সব থেকে বেশি লাভবান হয়েছে দুইটি কোম্পানি, সেটা হচ্ছে এনভিডিয়া আর একটা হচ্ছে টিএসএমসি। চলুন দেখে নেওয়া যাক লাস্ট বছরে টিএসএমসি বা এনভিডিয়ার গ্রোথ আসলে কতটুকু হয়েছে, রেভিনিউ কতটুকু হয়েছে, তাদের প্রফিট কতটুকু হয়েছে। শুরুতেই এনভিডিয়ার কথা বলা যাক। 2025-এর Q3-তে বা তৃতীয় কোয়ার্টারে 2026 অর্থ বছর যেটা, তারা $57 বিলিয়ন রেভিনিউ করেছে। এটা একটা রেকর্ড। এই মার্জিনটা আগের কোয়ার্টার অর্থাৎ Q2 থেকে 22% বেশি। এই 57 বিলিয়নের মধ্যে 52 বিলিয়নই এসেছে ডাটা সেন্টার থেকে, অর্থাৎ 90%-এরও বেশি টাকা তারা এআই কেন্দ্রিক সোর্স থেকে ইনকাম করেছে। 2024-এর শেষ কোয়ার্টার ও এই 25 সালের 3 কোয়ার্টার মিলে তাদের টোটাল আর্নিং $180 বিলিয়ন কাছাকাছি। আরেকটা চোখ কপালে তোলার মতো ফিগার বলি, এনভিডিয়া লাস্ট কোয়ার্টারের প্রফিট 73%। এই সবগুলো নাম্বারই 2025 অর্থ বছরের তুলনায় বেশি। পৃথিবী এখন চিপ বেস, চিপ বানায় টিএসএমসি। সেই হিসাবে বলা যায় পৃথিবীটা সম্পূর্ণরূপে এখন নির্ভর করছে টিএসএমসির উপরে। স্বাভাবিকভাবেই টিএসএমসির পকেটও ফুলে ফেপে উঠেছে এআই এর বসন্তে। লাস্ট কোয়ার্টারে তারা প্রফিট করেছে প্রায় $34 বিলিয়ন, গ্রস মার্জিন 63%। এক বছরে শেয়ার বেড়েছে 53%। লাস্ট কোয়ার্টারে রেভিনিউ গত বছরের তুলনায় বেড়েছে 20%। টিএসএমসির লাস্ট কোয়ার্টারের রেভিনিউ এর অর্ধেকের বেশি এসেছে তাদের হাই কম্পিউটিং ডিভিশনের থেকে। সেকেন্ডে আছে তাদের স্মার্টফোন সেকশন, এখান থেকে তাদের রেভিনিউ এসেছে 32%। এই কোয়ার্টারের পুরো রেভিনিউর 77% এবং পুরো বছরের রেভিনিউর 74%ই এসেছে তাদের 7 ন্যানোমিটার চিপস বাইট থেকেও ছোট চিপসগুলো থেকে। মেমোরি সেক্টরের অন্যতম রাজা ও ওভারঅল হোল ইলেকট্রনিক জগতেরই প্রাণ বলা যায় স্যামসাংকে। স্যামসাং 2025-এর শেষ কোয়ার্টারে নিজেদের সকল রেকর্ড ভেঙে দিয়ে $65 বিলিয়ন রেভিনিউ করেছে। এই সময় তাদের অপারেটিং প্রফিট ছিল প্রায় $14 বিলিয়ন এবং সম্পূর্ণ বছর জুড়ে তাদের রেভিনিউ ছিল $231 বিলিয়ন। এসকে হাইনিক্স 2025-এর সম্পূর্ণ বছর জুড়ে রেভিনিউ করেছে প্রায় $65 বিলিয়ন। এর মধ্যে শেষ কোয়ার্টারেই তারা প্রায় $23 বিলিয়ন রেভিনিউ করেছে। সম্পূর্ণ বছরে তাদের অপারেটিং প্রফিট $32 বিলিয়ন ও শেষ কোয়ার্টারের প্রফিট $13 বিলিয়ন।
2026-এর ফার্স্ট ফিসক্যাল কোয়ার্টারে মাইক্রনের রেভিনিউ ছিল $13.5 বিলিয়ন, আগের থেকে 57% বেশি। এর মধ্যে ক্লাউড মেমোরি বিজনেস থেকে এসেছে $5 বিলিয়ন বেশি, যা আগের থেকে প্রায় 100% বেশি। এই সব কিছু মিলিয়ে মাইক্রনের শেয়ারের দাম বেড়েছে 239%। আজকের ভিডিওটা তো মূলত এআই নিয়ে। এই ভিডিওতে এআই এর একটু ইউসেজ না হলে কি চলে? এই জন্যই আমরা জিজ্ঞাসা করেছিলাম চ্যাট জিপিটি বা অন্যান্য এআই এজেন্টকে যে এআই এর যে মার্কেটটা গত কয়েক বছরে কতটা বৃদ্ধি পেয়েছে। চলুন দেখা যাক তারা কি বলে। এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম সেটা অনেকের কাছে অনেক বোরিং লাগতে পারে, তবে এখন আমরা ব্যাক আসবো আমাদের পিসি কমিউনিটিতে বা পিসি মার্কেটে। প্রথমে আলোচনা করা যাক র্যামের প্রাইস হাইকের ট্রেন্ডটা নিয়ে। শুরুতে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব দেশের বাজারে র্যামের প্রাইস কবে থেকে বাড়া শুরু হলো, কিভাবে বাড়া শুরু হলো এবং বাড়তে বাড়তে সেটা কোথা থেকে কোথায় গিয়ে ঠেকেছে। প্রথমে শুরুটা করা যাক DDR4 র্যাম দিয়ে। এই বছরেরই শুরুর দিকে, বিশেষ করে প্রথম 2 কোয়ার্টারে DDR4 র্যামের দাম প্রায় পানির দামে নেমে এসেছিল। এই সময়টাতে দেশের বাজারে 8GB র্যামের দাম 1800 থেকে 2800 টাকার মধ্যেই পাওয়া যেত। এমনকি এই সময়টাতে আমরা 16GB DDR4 র্যাম 4000 থেকে 5000 টাকার রেঞ্জেই কিনতে পেরেছি। দেশের বাজারে র্যামের প্রাইসটা বাড়তে শুরু করে মূলত বছরের মাঝামাঝি সময়টা থেকে। এটা ঠিক সেই সময় থার্ড কোয়ার্টারের শুরুর দিকে, যখন চারিদিকে বিশেষ করে বিশ্ববাজারে DDR4 র্যামের ডিসকন্টিনিউ হওয়ার একটা নিউজ বা ফিসফাস শুরু হয়ে যায়। সেই সময় থেকে মোটামুটি অক্টোবর পর্যন্ত 8GB র্যামের দাম বেড়ে সর্বনিম্ন 2700-2800 থেকে সর্বোচ্চ 4000 বা 4500 টাকায় গিয়ে ঠেকে। 16GB র্যামের দামও এই সময় বেড়ে 6000 থেকে 7000 টাকার রেঞ্জে চলে যায়। তবে মূল খেলাটা শুরু হয় এই ডিসেম্বর মাসের শুরুর দিকে। হুট করে র্যামের প্রাইস প্রতিদিনই কয়েকশো করে বেড়ে যেতে থাকে। একটা পর্যায়ে 8GB র্যামের দাম বাড়তে বাড়তে 4000, 5000 থেকে বেড়ে 8000 টাকার রেঞ্জেও চলে যায়। একই সময় পাল্লা দিয়ে বাড়তে থাকে DDR4 এর 16GB র্যামের দামও। এই সময় এই র্যামগুলোর প্রাইস চলে যায় 13, 14 বা 15,000 টাকায়। এবার চলুন জেনে নেওয়া যাক DDR5 র্যামের দাম কিভাবে কোথা থেকে বেড়ে কোথায় চলে আসলো। DDR5 এর 8GB 5200 মেগাহার্জ র্যামের দাম মোটামুটি ব্র্যান্ড ভেদে 3500, 4500 রেঞ্জেই ছিল এবং স্বাভাবিক সময়টাতে 6000 মেগাহার্জ DDR5 16GB র্যামের দামগুলো মোটামুটি 6500 থেকে 8500 টাকার মধ্যে ঘোরাফেরা করত। 32GB সিঙ্গেল স্টিকগুলো এই সময় 13, 14 বা 15000 টাকাতেই পাওয়া যেত। তবে DDR4 এর মতো ডিসেম্বর মাসে একইভাবে প্রাইস বাড়া শুরু হয় DDR5 র্যামেরও। কিছু বুঝে ওঠার আগে 8GB র্যামগুলোর দাম হুট করে উঠে যায় 8 থেকে 9000 টাকার রেঞ্জে এবং বর্তমানে DDR5 8GB র্যামগুলোর দাম বাড়তে বাড়তে এসে দাঁড়িয়েছে 13 থেকে 18000 টাকার রেঞ্জে। এই একই সময়ে 16GB র্যামের প্রাইসও প্রথমে ডাবল হয়ে 16 থেকে 20,000-এ গিয়ে ঠেকে ও বর্তমানে 5600 বা 6000 মেগাহার্জের র্যামগুলোর সর্বনিম্ন প্রাইস গিয়ে ঠেকে 23-24,000-এ ও ব্র্যান্ড ও মডেল ভেদে তা 30 থেকে 35,000-এ এসে গিয়ে দাঁড়িয়েছে। আর 16GB র্যামের প্রাইসও প্রথমে ডাবল হয়ে 16, 17, 20,000-এ গিয়ে দাঁড়ায় ও বর্তমানে 5600, 6000 বাসের র্যামগুলোর সর্বনিম্ন প্রাইস গিয়ে ঠেকে 23, 24, 25,000-এ। ব্র্যান্ড ও মডেল ভেদে তা 30 থেকে 35,000-এও এসে দাঁড়িয়েছে। DDR5 এর 32GB র্যাম কিনতে গেলে এখন আপনাকে খরচ করতে হতে পারে 50 থেকে 60,000 টাকা। এটা হচ্ছে সেই প্রাইস রেঞ্জ যেই দামে আপনারা অনেক দিন ধরে পিসি বিল্ড করে আসছেন, গ্রাফিক্স কার্ড কিনে আসছেন, দামি দামি মনিটর কিনে আসছেন। এই তো গেল দেশের খবর। এবার দেখা যাক এই সময়টাতে বিদেশে কিভাবে র্যামের প্রাইসটা বাড়লো। বাইরের দেশগুলোতে প্রাইস হাইকের ট্রেন্ডটা আমরা মূলত গ্রাফস অ্যান্ড চার্টস দিয়ে দেখানোর চেষ্টা করব। প্রথমে যদি 8GB 3200 মেগাহার্জের কিট নিয়ে আলোচনা করি, গ্রাফে একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন জুন থেকে সেপ্টেম্বরের এই সময়টাতে একটা সফট প্রাইস ট্রানজিশন কিন্তু হয়েছে। এটা ঠিক সেই সময় যখন দেশের বাজারেও আমরা সফট একটা প্রাইস হাইক কিন্তু দেখতে পেয়েছিলাম। তবে অ্যাকচুয়াল প্রাইস রাইজটা হয়েছে নভেম্বরে জুনের তুলনায় দাম প্রায় ডাবল হয়েছে। $50 মেমোরি এখন কিনতে গেলে গড়ে $150 থেকে $200 গুনতে হচ্ছে। নভেম্বর আর ডিসেম্বরে আমরা যে ছোট ছোট ডাউনফল দেখতে পাচ্ছি সেগুলো মূলত 11/11 ব্ল্যাক ফ্রাইডে ও ক্রিসমাস সেল ইফেক্ট। তুলনামূলকভাবে 3600 মেগাহার্জের র্যামের প্রাইস হাইকটা কম লিনিয়ার, সেটা বেশ গ্রাজুয়ালি ও রেগুলারলি বেড়েছে। 32GB র্যামের প্রাইসও জুন থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে নভেম্বরের আগেই গিয়ে দ্বিগুণ হয়েছে। এটির দাম বাড়ার কারণ খুব সম্ভবত ক্যাপাসিটি। নভেম্বর জুড়ে তার $200 ছাড়িয়ে বর্তমানে $250 পার করেছে, অর্থাৎ প্রায় 3 গুণ। তবে DDR5 এর প্রাইস হাইকের গ্রাফগুলো দেখলে সবার আগে যে পার্থক্যটি মাথায় আসবে সেটি হচ্ছে প্রাইসটা একদমই সাডেনলি আউট অফ নো হোয়ার বেড়েছে। অক্টোবর থেকে প্রাইস বাড়া শুরু হয়ে 3 মাসে 3 থেকে 4 গুণ প্রাইস বেড়েছে। ট্রেন্ড ফোর্সের হিসাবে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত র্যামের দাম কতটুকু বৃদ্ধি পেয়েছে জানেন? 309%।
3D সেন্টারের প্রাইস ইন্ডেক্স টেবিলেও আপনারা দেখতে পাচ্ছেন যে জার্মানিতে DDR5 মেমোরির দাম অক্টোবর থেকে বাড়া শুরু হয়েছিল। জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত র্যামের প্রাইস হাইক হয়েছিল 440% পর্যন্ত। তবে আসার কথা হচ্ছে এখন থেকে প্রাইস হাইক কিছুটা থেমেছে। DDR4 এর ক্ষেত্রেও একই কথা বলা যায়। চলুন এবার আমরা অ্যামাজন, নিউয়েক বা মাইক্রো সেন্টারের র্যামের প্রাইসের কিছু নমুনা দেখে এই সেকশনটা শেষ করি। র্যামের দাম তো বাড়ছিলই, এর মধ্যে ডিসেম্বরের মাঝখানে হঠাৎ করে বলা নেই ক নেই এসএসডির দামও বাড়া শুরু হয়ে যায়। এমনকি নভেম্বর মাসে আমরা কোনো ক্লু পাইনি যে এসএসডির দাম বাড়তে পারে। দেশের বাজার বা বাইরের দেশে সমস্ত জায়গাতে এসএসডির দাম ছিল স্বাভাবিক। চলুন দেখা যাক দেশের বাজারে এই সময়টাতে এসএসডির দাম কিভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের বাজারে এমনিতে 256GB Gen 3 NVMe এসএসডির দাম 2200-2500 রেঞ্জেই বেশি ঘোরাফেরা করতো। 512GB Gen 3 এর দাম 4000 4500 মধ্যে, আর 1TB পাওয়া যেত 7 থেকে 8,000 টাকার মধ্যেই। তবে সাডেনলি গত এক মাসের মধ্যে এসএসডি প্রাইস ড্রাস্টিক্যালি বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। 256GB এসএসডি গুলো কিনতে এখন 5,000 থেকে 6,000 টাকা খরচ করতে হচ্ছে। 512GBর ক্ষেত্রে এই খরচ এখন শুরুই হচ্ছে 8-9,000 থেকে, ও জেনারেশন ও ব্র্যান্ড ভেদে এই টাকা 15,000-এ গিয়েও ঠেকছে। যেই দামে আমরা একটা সময় 2TB এসএসডি পেতাম, এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের একটা 512GBর ভালো এসএসডি কিনতে গেলেও সে একই টাকা খরচ করতে হচ্ছে। একইভাবে এবার জেনে নেওয়া যাক ওয়ার্ল্ড মার্কেটে এসএসডির দাম কিভাবে বাড়লো, ট্রেন্ডটা কিরকম ছিল। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পিসি পারপিকারের এসএসডি প্রাইস ট্রেন্ডের কিছু গ্রাফ। একই সাথে 3D সেন্টারের জার্মানিতে এসএসডির প্রাইস হাইক হিস্ট্রিও দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। এসএসডি ও র্যামের প্রাইস হাইকের নিচে কিন্তু এড়িয়ে গিয়েছে একটা ব্যাপার, সেটা হচ্ছে দেশের বাজারে কিন্তু বৃদ্ধি পেয়েছে প্রসেসরের দামও। দেশের বাজারে বৃদ্ধি পেয়েছে প্রসেসরের দাম, কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজি করেও বাইরের দেশের সাথে এর কোনো দূর দূরান্তের সম্পর্ক খুঁজে পাইনি। পিসিবি স্টোরে যে Ryzen 5 5600 10,000 টাকার আশেপাশে পাওয়া যেত, তা এখন 13 থেকে 14,000 টাকা। জাতীয় প্রসেসর 5600G 12 থেকে 13,000 টাকায় পাওয়া যেত, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 15 থেকে 16,000 টাকায়। তারই বড় ভাই 5700G'র দাম বাড়তে বাড়তে 20,000-এ গিয়ে ঠেকেছে। যে 5700X আমরা কিনতে পারতাম 13 থেকে 14,000 টাকায়, সেটার জন্য আমাদের এখন খরচ করতে হচ্ছে 17 থেকে 18,000 টাকা। এটাই কি শেষ? না, আছে লাস্ট নেইল ইন দ্য কফিন। গ্রাফিক্স কার্ডের দামও লাস্ট এক মাসে অনেক খানিক বেড়ে গিয়েছে। র্যাম ও এসএসডির দাম ডিসেম্বর মাসে বাড়া শুরু হলেও গ্রাফিক্স কার্ডের দাম কিন্তু বেড়েছে 2026 সালে এসে। RTX 5090 গুলোর দাম 6 থেকে 8 লাখ টাকায় পৌঁছে গিয়েছে। 5060 গুলো 50,000 টাকার উপরেও, 5060 Ti গুলো 70 থেকে 75,000 টাকার রেঞ্জে চলে গিয়েছে। কম বেশি একই অবস্থা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য প্রযোজ্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইসের কিছু ট্রেন্ড। এই সব কিছুর কম্বিনেশনে পিসি বিল্ডিং এর খরচ কতটুকু বেড়েছে চলুন জেনে নেওয়া যাক। 2025 সালের পুরোটা সময় জুড়ে পিসিবি স্টোর আপনাদের জন্য নিয়ে এসেছিল এক্সক্লুসিভ কিছু পিসি বিল্ডের ডিলস। আমরা এখন দেখার চেষ্টা করব এই সময় এসে এই বিল্ডগুলো করতে এখন কত টাকা বেশি খরচ করতে হতে পারে। আপনাদের সবারই মনে আছে আমাদের বিখ্যাত 26K বিল্ডটার কথা। এখন সেটার জন্য কত খরচ করা লাগবে জানেন? 45 থেকে 48,000 টাকা, প্রায় 75% টাকা বেশি। স্টোর ওপেনিং উপলক্ষে পিসিবি স্টোর দিচ্ছিল 62,000 টাকায় RTX 3060 বিল্ড। এখন সেই বিল্ডটার বাজার মূল্য 91,000 থেকে 95,000 টাকা, অর্থাৎ আপনাকে গুনতে হবে 50%-এরও বেশি টাকা। কিংবা আলোচনা করা যায় এসএসসি স্পেশাল বিল্ডটা নিয়ে। 65,000 টাকায় পিসিবি স্টোর তখন 4060 দিয়ে বিল্ড দিয়েছিল। এই একই বিল্ডটা এখন করতে গেলে জিপিইউ ছাড়াই আপনার খরচ হবে 52 থেকে 56,000 টাকা। আরও একটা বিল্ড গিয়েছিল 5700X এবং RTX 4060 দিয়ে। সেই সময় সেই বিল্ডটার অফার প্রাইস ছিল 77,000 টাকা। এখন আপনাকে সেই বিল্ডটা গ্রাফিক্স কার্ড ছাড়া নিতে গেলেও প্রায় 65 থেকে 70,000 টাকা খরচ করা লাগবে। বছরের শেষের দিকে 93Kতে RTX 5060 দিয়ে একটা বিল্ড গিয়েছিল পিসিবি স্টোরে, সেটা কিনতে গেলেও আপনাকে এখন খরচ করতে হবে 1,30,000 টাকার কাছাকাছি। এখানেও খরচ বাড়ছে প্রায় 50%। এবং লাস্টলি আরও একটা ভাইরাল বিল্ড নিয়ে কথা বলা যাক। RX 9060 XT 16GB দিয়ে আমাদের একটা অল হোয়াইট বিল্ড গিয়েছিল 1,10,000 টাকায়। এই একই বিল্ড আপনাকে এখন করতে গেলে খরচ করতে হবে 1,80,000 থেকে 1,90,000 টাকা, অর্থাৎ 65 থেকে 75% বেশি দামে কিনতে হবে এটা আপনাকে। এখন কথা হচ্ছে যে হোয়াটস নেক্সট, ভবিষ্যতে কি হবে? পিসি বিল্ড কি থেমে যাবে? পিসি মার্কেট কি থেমে যাবে? উত্তর হচ্ছে যে না, একদমই না। পিসি বিল্ড হওয়া কখনোই থামবে না, পিসি মার্কেটও কখনো বন্ধ হবে না, কারণ পিসির প্রয়োজনীয়তা মানুষের থাকবেই। আপনারা যতদিন পিসি বিল্ড করবেন, আমরা যতদিন পিসি বিল্ড করব, ততদিন পিসি মার্কেট চলবেই। তবে পিসি বিল্ডের সিনে এই এন্টায়ার ইন্ডাস্ট্রিতে আমরা কিছু ভিজিবল চেঞ্জ দেখতে পাবো। আগের মতো এখন আর কেউ শখের বসে ইচ্ছা মতো পিসি বিল্ড করতে পারবে না, এবং সব কথার শেষ কথা হচ্ছে অবশ্যই পিসি মার্কেটে সেল কমে আসবে, যেটা ইতিমধ্যে দেখা যাচ্ছে। তবে যাদের পিসি দরকার তারা আলটিমেটলি পিসি বিল্ড করবেনই। আইদার তারা বাজেট বাড়াবেন অথবা
অথবা একই বাজেটে লোয়ার কোয়ালিটি লোয়ার পাওয়ারের কম্পোনেন্টস নিয়ে কম্প্রোমাইজ করবেন। আর একটা যে চেঞ্জ আমরা দেখতে পাবো, অলরেডি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড মার্কেটে প্রোডাক্টের ডিমান্ড অ্যান্ড সেল অনেক বেড়ে যাবে। তবে সব থেকে বেশি বিপদের মধ্যে পড়বেন যারা পিসির কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্ট আপগ্রেড করবেন, বিশেষ করে গ্রাফিক্স কার্ড, র্যাম আর এসএসডি। কারণ দেখা যাচ্ছে যে বাংলাদেশের রিটেল শপগুলো একেবারেই সিঙ্গেল সেল দিতে আগ্রহী নয়, বিশেষ করে এসএসডি, র্যাম আর গ্রাফিক্স কার্ডের মতো কম্পোনেন্টগুলো। আরও একটা কোশ্চেন এসে যায়, এই পরিস্থিতি কি কোনোভাবেই স্বাভাবিক হবে না? উত্তর হচ্ছে যে অবশ্যই হবে। যতটুকু শোনা যাচ্ছে এই প্রাইস হাইকটা 2027 সালের শেষ দিক পর্যন্ত চলবে। তবে এর মাঝে যদি বড় বড় কোম্পানিগুলো তাদের প্রোডাকশন লাইন বাড়ায়, তাদের সাপ্লাই চেন বাড়ায়, আমাদের দিকে একটু মুখ তুলে তাকায়, তাহলে দেখা যাবে যে প্রাইস হাইকটা কমে আসছে, সাপ্লাইও বেড়ে গিয়েছে। পিসি কম্পোনেন্টের, পিসি ইন্ডাস্ট্রির এই দুর্দশা শেষ হোক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।